হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে দেখো যেটা 9 নম্বর স্কুল দেওয়া হয়েছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। এর আগে যে 8টা সেটের আমরা আনসার প্রোভাইড করেছি, যদি তোমাদের কোনো ক্লাস মিস গেছে তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। ফিজিক্যাল সায়েন্স দেখো, প্রথম প্রশ্ন, একটি দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে দেখো দর্পণের তলের সঙ্গে কোন একটা রশ্মি সেটা 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এবার প্রতিফলন কোণের মান কত? আমরা জানি আপতিত রশ্মি এই অভিলম্বর সঙ্গে যে কোণটা তৈরি করে এটা হচ্ছে অভিলম্ব, সেই কোণটাকে বলবো আমরা আপতন কোণ। এটা দর্পণের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা মানে আপতন কোণটার মান কত? দেখো এইটা পুরোটা লম্ব মানে পুরোটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে 30, তাহলে বাকিটা কত? 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হচ্ছে আপতন কোণ, তাই না? যেটা হচ্ছে আই। আর আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটো সমান হয়, আই আর আর সমান হয়, তার মানে আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণও কিন্তু 60 ডিগ্রি হবে, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। আয়নার বস্তুর কি হয়? পার্শ্বীয় পরিবর্তন, মানে পাশাপাশি বাম দিকটা ডান দিক মনে হয়, ডান দিকটা বাম দিক মনে হয়। এরপরে পাশাপাশি উল্টে যায়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত হতে গেলে কত তাপ বর্জন করবে? যেটা হচ্ছে বরফ গলনের লিন তাপ যেটা সেটা গ্রহণ করে, আর উল্টো পথে যদি যায় মানে বিশুদ্ধ জল সেটা বরফ হবে, তাহলে লিন তাপ বর্জন করবে এবং সেটার পরিমাণ হচ্ছে 80 ক্যালোরি। কেমন? এটা হচ্ছে কঠিন ভবনের লিন তাপ বরফের ক্ষেত্রে। ঘড়ির কাঁটার অগ্রভাগের যেটা গতি সেটা হচ্ছে দেখো বৃত্তাকার পথে কিন্তু ঘোরে। কেমন? বৃত্তাকার পথে গতি, এটা হবে আনসার। মিটার পার সেকেন্ড এটা কিসের একক? এটা দেখো দ্রুতির একক এবং বেগের একক দুটোরই কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ড। কেমন? মানে দূরত্ব বাই সময় দ্রুতির ক্ষেত্রে, আর বেগের ক্ষেত্রে স্মরণ বাই সময়। তবুও দ্রুতি মানে দূরত্ব হোক বা স্মরণ হোক, দুটোই যেহেতু মিটার আর নিচে সময় মানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড দুটোতেই হবে। 2 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? এফ মানে কি? এফ মানে বল ভর ইন্টু ত্বরণ, তাহলে কত বল প্রয়োগ করলে এত ত্বরণ হবে? তাহলে 2 কেজি ভর এবং ত্বরণ হবে 2, তার মানে 2 দিয়ে 4, তাহলে 4 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন, তাহলে 4 নিউটন। কেমন? 4 নিউটন হবে এখানে আনসার। পরমাণুর নিউক্লিয়াসে যেহেতু প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, নিউট্রনের কোনো আধান নেই নিস্তড়িত, কিন্তু প্রোটনের আধান হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, তাই জন্য নিউক্লিয়াসটা ধনাত্মক আধানযুক্ত হয়। AlCl3 মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেমন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ধাতুর যোজ্যতা কত? এখানে অ্যালুমিনিয়াম 3টে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই জন্য যোজ্যতা 3। এরপরে সোনা রূপো মৌল দুটি ল্যাটিন নাম। সোনার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে অরাম, এবং রূপো যেটা সেটা হচ্ছে আর্জেন্টাম। সোনার হচ্ছে AU চিহ্ন, রূপোর হচ্ছে AG আর্জেন্টাম। অপশান বি। টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। কেমন? আম্লিক দ্রবণে যেটা পিএইচ, আম্লিক মানে সেক্ষেত্রে <7 হবে। কেমন? আম্লিক হলে 7-এর কম হয়, প্রসম হলে 7-এর সমান হয়, আর যদি ক্ষারকীয় হয় তাহলে 7-এর থেকে বেশি হবে। ওকে, এখানে আম্লিক দ্রবণ বলেছে মানে 7-এর থেকে অবশ্যই কম হতে হবে। এরপরে 2 দাগের প্রশ্নগুলো সলভ করবো। প্রথমে প্রশ্ন, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে নিজেদের মধ্যে কি বিনিময় করে? এখানে পূর্ণ বাক্যে উত্তর দেবে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে এলে নিজেদের মধ্যে তাপ বিনিময় করে। কি বিনিময় করে? এখানে তাপ বিনিময় করে। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তুকে দূরে নিয়ে গেলে প্রতিকৃতি কি পরিবর্তন হবে? প্রতিকৃতি ছোট হবে। যত আমরা ছিদ্র থেকে দূরে নিয়ে যাব তত কিন্তু প্রতিকৃতি কি হবে? ছোট হবে। পরের প্রশ্ন, এক ব্যক্তি বৃত্তাকার পার্কে, ধর একটা বৃত্তাকার একটা পার্ক রয়েছে, নিয়ে এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পার্কের পরিধি মানে এইটা পরিধি বরাবর 1 পাক ঘুরে আবার ওই আগের বিন্দুতেই এসছে, এবং পার্কের ব্যাসার্ধ বলেছে যেটা সেটা হচ্ছে 100 মিটার, সেটা আমার কোনো দরকার লাগবে না। ব্যক্তি স্মরণ, যেহেতু দেখো এখানে পুনরায় 1 পাক ঘুরে সেই বিন্দুতেই ফিরে এসছে, স্মরণ মানে হচ্ছে প্রথমে যে বিন্দুতে আমরা শুরু করেছিলাম সেখানে থেকে শুরু করে যে বিন্দুতে শেষ করলাম তার মাঝের দূরত্ব। ধরো কোনো একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, তাহলে স্মরণ হবে এতটা। যদি কোনো একজন ব্যক্তি এখান থেকে গিয়ে এখানে আসলো, তাহলে স্মরণ এই ঘুরে পথে এরকমভাবে হবে না, প্রথম আর শেষের মাঝের ডিস্টেন্সটা স্মরণ হয়।
কেমন, ধর এ থেকে বিতে গেল, বি থেকে সিতে আসলো, স্মরণ কত, শুধু এ থেকে সি এই জায়গাটা স্মরণ হবে, এই জায়গাটা শুধু আমার স্মরণ ধরবো আমরা। এবার এখানে এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে শেষ হয়েছে, প্রথম আর মানে প্রাথমিক এবং অন্তিম যে অবস্থান দুটোই একই, তার জন্য এখানে স্মরণটা কত হবে, 0 হবে। ওকে, সিজিএস পদ্ধতিতে যেটা ভরবেগের একক, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে সিজিএসে হচ্ছে গ্রাম, আর বেগের একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড, এটা হবে ভরবেগের একক। পরের প্রশ্ন এখানে এই দেখতে পাচ্ছ অ্যামোনিয়া এবং এইচসিএল মানে হাইড্রোজেন ক্লোরাইড, এই দুটোই গ্যাস হিসেবে বিক্রিয়া করে, কেমন, দুটো গ্যাস হিসেবে বিক্রিয়া করে এবং উভয়ের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা কোন ধরনের বিক্রিয়া, যখন দেখবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যেখানে একাধিক মৌল হতে পারে বা যৌগ হতে পারে, তারা পরস্পর যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করে, যেমন এখানে দুটো জিনিস মিশে একটা জিনিস তৈরি হচ্ছে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া, এটা তোমরা লিখবে সংযোজন, কেমন, সংযোজন, বা এখানে তোমরা লিখবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ওকে, এরপরে আমরা পরের পাতায় চলে যাব। 5 নম্বর প্রশ্ন এখানে 6 নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে। টেক্সটের 86 পেজে তোমরা পাবে এখানে যে এই যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। একটা উদাহরণ তোমরা চাইলে দিতে পারো। খাদ্য লবণের রাসায়নিক নাম, শুধু রাসায়নিক নামটা চেয়েছে, সেটা কি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কেমন, সোডিয়াম ক্লোরাইড। বহু সংখ্যক কোন অণু জুড়ে পলিথিন পলিমারটা তৈরি হয় না, তো ইথিলিন, কেমন, অনেকগুলো ইথিলিন মিলে পলিথিনটা তৈরি হয়, কেমন। এরপরে মানব দেহ গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন মানে সিএ বাই পজিটিভ আয়নের একটা কাজ, এটাও টেক্সট থেকে তোমরা পাবে, টেক্সট থেকে তোমরা লিখবে, সুবিধা হবে। ক্যালসিয়াম এটা লিখতে পারো যে হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ, তাই তো। তাহলে হাড়ের, আচ্ছা তোমরা নিজেরা মানে বানিয়ে লিখবে যে হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম সাহায্য করে, সোজা কথা, দাঁত এবং হাড়ের গঠনে ক্যালসিয়াম সাহায্য করে। ওকে, বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে, এটা তোমরা লিখবে প্রথম গতিসূত্র। এই জিনিসটা গণ্ডগোল করবে না, যখন বলবে বলের ধারণা, বলের সংজ্ঞা কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, তখন সেটা হবে প্রথম গতিসূত্র। আর যদি বলে বলের পরিমাপ আমরা কোন সূত্র থেকে পাই, যেটা F=ma, সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, কেমন। 3-1 সমতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের চিত্র অঙ্কন করে এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতন বিন্দু, সেগুলো আমাদের দেখাতে হবে, কেমন। প্রতিফলনের চিত্র এটা আমরা টেক্সট থেকে দেখব। এই যে এই ছবিটা তোমরা অঙ্কন করবে, এটা হচ্ছে পেজ নাম্বার 27, কেমন, 27-এ আছে। ডিগ্রিগুলো দেওয়ার দরকার নেই, শুধুই ছবিটা অঙ্কন করবে। এটা হচ্ছে এক্স বি ওয়াই বা এক্স ওয়াই, সেটা হচ্ছে তোমরা লিখে দেবে এক্স ওয়াই হচ্ছে এটা প্রতিফলক তল, কেমন, এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক। এটা আঁকবে এবি হচ্ছে আপতিত রশ্মি, বিসি প্রতিফলিত রশ্মি, বি হচ্ছে আপতন বিন্দু, বিডি সেটা হচ্ছে অভিলম্ব, কেমন। আপতন কোণ প্রতিফলন কোণ দেখাতে হবে, তাহলে এবিডি এটা হচ্ছে আপতন কোণ, আর ডিবিসি বা সিবিডি এটা হচ্ছে প্রতিফলন কোণ, কেমন। ডিগ্রি বাদ দিয়ে পুরোটাই আঁকবে এবং কোণটা কি সেটা লিখে দেবে, কেমন। সংজ্ঞা দরকার নাই, এবি আপতিত আলোকরশ্মি, বিসি প্রতিফলিত আলোকরশ্মি, বি আপতন বিন্দু করে কমা দিয়ে লিখবে। এরপরে নিউটনে যেটা দ্বিতীয় গতিসূত্র, সেটা আমরা টেক্সট থেকেও করতে পারবো, কেমন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোমরা এখান থেকে লিখবে, এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর বল প্রয়োগ করা বল যত বাড়ানো হবে 1 সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন তত বাড়বে। প্রযুক্ত বলের পরিমাণ দ্বিগুণ হলে উৎপন্ন ত্বরণের দ্বিগুণ হবে, অর্থাৎ বল ও ত্বরণ এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এটাও লিখতে হবে যে বল প্রয়োগের অভিমুখ যেদিকে
উৎপন্ন ত্বরণের অভিমুখ সেদিকে থাকে, অর্থাৎ প্রযুক্ত বলের দিকে বস্তুর বেগ বৃদ্ধি পায়। এটা পেজ নাম্বার হচ্ছে টেক্সটের ক্ষেত্রে 78। সমতা বিধান করব আমরা। এখানে লেড বাম দিকে পরমাণু রয়েছে একটা, ডান দিকে লেডের পরমাণু রয়েছে, 1 মিনিট, হ্যাঁ ডান দিকে রয়েছে একটা। নাইট্রোজেন এখানে দেখো NO3 হোল টুয়াইস, মানে এই দুইটা কিন্তু নাইট্রোজেনেরও অক্সিজেনেরও, তার মানে নাইট্রোজেন এখানে দুটো আছে, অক্সিজেন 3টে করে দুবার মানে 6টা আছে। নাইট্রোজেন দুটো, এখানে কিন্তু নাইট্রোজেন আমার রয়েছে একটা। আমি যদি এখানে 2 বসাই, গন্ডগোলটা কী হবে দেখো, 2 যদি বসাই তাহলে 2 2 4টে অক্সিজেন, 5 6টা অক্সিজেন, এখানে একটা 7টা অক্সিজেন হয়ে যাচ্ছে। কেমন, 7টা আমি অক্সিজেন কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে, 7টা আমরা করতে পারবো না। আমরা এক কাজ করতে পারি, এখানে প্রথমে যদি 2 বসাই, দেখো 2 যদি বসাই, 2 বসালে এখানে আমার লেড হয়ে যাচ্ছে দুটো, তাহলে লেডটা আমি মেলালাম, দুটো লেড মেশালাম, আমরা ম্যাচ করলাম। নাইট্রোজেন কটা দেখো, এখানে নাইট্রোজেন দুটো, সামনে 2 গুণ আছে, তাহলে 2 2 4টে, তার মানে এখানে আমাকে 4 গুণ করতে হবে, 2 কিন্তু গুণ করলে হবে না, 4টে নাইট্রোজেন। অক্সিজেন মেলাও, 3টে করে দুবার মানে 6, 6টা করে দুবার মানে 12টা, দেখো অক্সিজেন দুটো, 4 2 8, 8টা দুটো, আর এখানে দুটো, 10টা হয়ে গেল। ওকে, নাইট্রেট মূলকের সংকেত হচ্ছে NO3 মাইনাস। কেমন, এরপরে মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা রায়মার্টিন থেকে লিখবে যে নিঃশ্বাস প্রক্রিয়ায় কতটা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তার উপর, আর 2 নম্বর হচ্ছে দেহের অভ্যন্তরে ঘটা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের ওপর অ্যাসিড ক্ষার বা অম্ল ক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ নির্ভর করে। পরের প্রশ্ন দেখো, এখানে কাঁচ কিভাবে তৈরি করা হয়, আর নীল রঙের কাঁচ তৈরি করার জন্য কাঁচে কি যৌগ মেশানো হয়? সিলিকার সঙ্গে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট মিশিয়ে সেই মিশ্রণকে গলিয়ে শীতল করলে স্বচ্ছ বা প্রায় স্বচ্ছ অনিয়ন্ত্রণকার কাঁচ তৈরি হয়। কাঁচের কাঁচামালগুলো হচ্ছে বালি, সোডিয়াম অক্সাইড, লাইম, কিউলেট আর রঞ্জক পদার্থ। আর নীল রং করার জন্য দেখো কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে নীল, তাহলে নীল রং করার জন্য কোবাল্ট অক্সাইড। পরের প্রশ্ন, এখানে একটি ভারী দেয়ালকে জোরে ধাক্কা বা ঠেলা দিলে কি কোনো কার্য সম্পাদিত হয়? এটা ছায়া থেকে তোমরা আনসারটা করতে পারো। কেমন, এই যে স্মরণ হয় না অথচ কার্য সম্পাদিত হয় কি না, এখানে কার্য সম্পাদিত হয়। আপেক্ষিকভাবে বলের প্রয়োগবিন্দু স্মরণ না ঘটলে আমরা জানি কৃতকার্য শূন্য হয়, এক্ষেত্রে প্রযুক্ত বল বল দ্বারা কোনো কার্য হয়নি। কিন্তু দেওয়ালে বল প্রয়োগের দরুন যখন বল প্রয়োগ করা হচ্ছে তখন বালকটি ক্লান্ত হচ্ছে, হৃদস্পন্দনের হার বেড়ে যাচ্ছে, শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি ব্যয় হচ্ছে। বস্তুত বলের প্রয়োগবিন্দু সমগ্র দেওয়ালে নয়, বালকটির হাতের তালু দেওয়ালে যে অংশে স্পর্শ করছে সেই অংশ, সেখানেও কিন্তু কাজ করে। কেমন, মাংসপেশির আকৃতিগত পরিবর্তন ঘটে, দেওয়ালের সেই অংশের কিছুটা আকৃতিগত পরিবর্তন ঘটে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং সূক্ষ্ম বিচার করলে সেখানে কিন্তু কৃতকার্য শূন্য নয়, সেখানে কিন্তু কৃতকার্য হয়। কেমন, এটা ছায়ার ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 121। কেমন, এমনিতে মনে হবে যে যেহেতু দেওয়ালটা সরছে না তাহলে সেখানে কৃতকার্য শূন্য, কিন্তু আসলে কৃতকার্য শূন্য নয়। যখন দেওয়ালে চাপ দেওয়া হয় তখন হাতের এই জায়গাগুলোর মানে চুপসে যায়, তাহলে সেই জায়গাগুলো স্মরণ হচ্ছে, প্লাস দেওয়ালটা কিছুটা হলে একটু হলেও একদম চুলের থেকে তার 100 ভাগের সামান্যতম 1 ভাগ হলেও কিছুটা একটু নড়ে যাচ্ছে বা সরছে, মনে হচ্ছে আপেক্ষিক। তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বা বালকটির হৃদস্পন্দনের হার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, তাহলে শক্তি ব্যয় হচ্ছে মানে সেখানে অবশ্যই কৃতকার্য হচ্ছে। কেমন, তাহলে সূক্ষ্ম বিচারে এমনিতে মনে হবে কৃতকার্য নয়, কিন্তু সূক্ষ্ম বিচার করলে কৃতকার্য অবশ্যই হয়েছে। 4-1, পিতলে কলসি অপেক্ষা মাটির কলসির জল বেশি ঠান্ডা থাকে কেন? কারণ পিতলের কলসির গায়ে কোনো ছিদ্র থাকে না, ফলে বাইরে জল বেরিয়ে আসতে পারে না এবং ঠান্ডা হতে পারে না। কিন্তু মাটির কলসির ক্ষেত্রে কি হয়, সেখানে জল কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। কেমন, মাটির কলসি থেকে জল বাইরে বেরিয়ে আসতে পারে এবং সেগুলো বাইরে বেরিয়ে এসে বাষ্পীভূত হয়, এবং বাষ্পীভূত হওয়ার মাধ্যমে মানে বাষ্পীভবন হওয়ার জন্য যে লিনতাপ দরকার সেটা ওই কলসি থেকেই গৃহীত হয়, ফলে কলসি এবং কলসির ভেতরের জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে।
তাহলে এটা লিখতে হবে, এটা লিখবে। আর পিতলের ক্ষেত্রে লিখবে যে পিতলের গায়ে কোনো সূক্ষ্ম ছিদ্র থাকে না, তার জন্য জল বাইরে বেরিয়ে আসতে পারে না বা জলের বাষ্পীভবন ঘটে না, এ কারণে পিতলের কলসির জল অতটা ঠান্ডা হয় না। বরফ গলনের লিন তাপ বলতে কি বোঝো? এটা টেক্সটে ছিল, বরফ গলনের লিন তাপ। আচ্ছা, কত তা নয়, বরফ গলনের লিন তাপ বলতে কি বোঝো? তাহলে এখানে তোমরা সিম্পলি লিখবে যে একক ভরের কোনো বরফের তাপ প্রয়োগের মাধ্যমে গলে তরলে পরিণত হতে যে তাপ দিতে হয় তাকে বরফ গলনের লিন তাপ বলে। এখানে যেহেতু বরফ বলেনি, শুধু গলনের লিন তাপ, তাহলে এটা লিখবে কেমন, যে কোনো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়াকে গলন বলে, আর এই সময় যে লিন তাপ দরকার, একক ভরে কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়ার জন্য যে লিন তাপ দরকার তাকে গলনের লিন তাপ বলে, তাহলে এটা লিখবে। পরের প্রশ্ন, এখানে স্থির বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? তার কারণ যখন হঠাৎ চলতে শুরু করে তখন পাটা গতিশীল হয়ে যায়, তাই না? পাটা সঙ্গে সঙ্গে গতিশীল হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ যেগুলো সেগুলো অত তাড়াতাড়ি গতিশীল হতে পারে না। ফলে মানে গতিজাড্যের জন্য সেটাও উপরের অংশটা তখনও কিন্তু স্থির অবস্থায় থাকতে চায়। এই কারণেই কি হয়, উপরের অংশটা মানে পায়ের সঙ্গে সঙ্গে এগোতে চায় না, এ কারণে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। তাহলে এই আনসারটা লিখবে। ওকে, আর এর সাথে প্রশ্ন আছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো। তোমরা লিখবে বল এফ সমান ভর ইন্টু ত্বরণ। বাংলাতে লিখে দেবে বল ব্র্যাকেটে লিখবে এফ সমান বস্তুর ভর ব্র্যাকেটে এম গুণ চিহ্ন দিয়ে ত্বরণ ব্র্যাকেটে লিখবে এ। নেক্সট কোয়েশ্চেন, সিমেন্ট বালি দিয়ে যখন ঢালাই করা হয়, ঢালাই করার পর তাতে বেশ কিছুদিন জল দিতে হয় কেন? দেখো, সিমেন্ট বালির মিশ্রণে জল ঢাললে সিমেন্টের মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইড থাকে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়, এতে তো তাপ উৎপন্ন হয়। তার জন্য তাপের প্রভাবে সে ঢালাইটা ফেটে যেতে পারে। যাতে না ফেটে যায় তার জন্য ঢালাই করার পর দিন থেকেই গাঁথুনিতে বা ঢালাইয়ে বেশ কয়েকদিন জল দেওয়া হয়। এর সাথে প্রশ্ন আছে জৈব ভঙ্গুর পলিমার। কেমন, জৈব ভঙ্গুর পলিমার, এখানে জৈব ভঙ্গুর পদার্থ বলেছে, ওই একই রকম পলিমার লিখে যেতে হবে। যেসব পলিমার লিখবে, তাহলে যেসব পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তাদের জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে। যেমন জৈব ভঙ্গুর পলিমারে তোমরা নাম লিখবে, যেমন প্রোটিন, সেলুলোজ ইত্যাদি। কেমন, প্রোটিন, সেলুলোজ ইত্যাদি। এটা ছায়ার ক্ষেত্রে 202 পাতাতে পাবে। নেক্সট, জিঙ্ক আয়নের যেটা দেখো +2 মানে হচ্ছে চার্জ বা আধান, আর ক্লোরাইড আয়নের হচ্ছে -1। তাহলে এখানে বলছে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে? যোজ্যতা যেটা সেটা হচ্ছে, দেখো আধানের সঙ্গে একটা সম্পর্ক আছে, আধান যেগুলো তার প্লাস মাইনাস বাদ দিলে যেটা থাকে সেটা যোজ্যতা। তাহলে জিঙ্কের চার্জ হচ্ছে +2, তাহলে প্লাস বাদ দিয়ে শুধু 2 যেটা সেটা হচ্ছে যোজ্যতা। আর আমরা জানি যখন সংকেত লিখতে হয় তখন যোজ্যতাটা ইন্টারচেঞ্জ হয়, জিঙ্কের যোজ্যতা এর উপর নিচে বসবে, তাহলে ক্লোরিনের নিচে 2 বসবে। আর ক্লোরিনের চার্জ হচ্ছে -1, তাহলে ক্লোরিনের চার্জ -1 হলে ক্লোরিনের যোজ্যতা হবে শুধু 1, তাই না? সেটা জিঙ্কের নিচে বসবে, 1 আমরা লিখি না, তার জন্য ZnCl2 এটা হবে ওই জিঙ্ক ক্লোরাইডের কি সংকেত। ওকে, 35 ভর সংখ্যা 17 পারমাণবিক সংখ্যা যুক্ত পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। লিখবে মৌলটির ভর সংখ্যা হলো 35 এবং পারমাণবিক সংখ্যা হলো 17, সুতরাং প্রোটন সংখ্যা হলো সমান পারমাণবিক সংখ্যা নিয়ে সমান চিহ্ন দিয়ে লিখবে 17। কেমন, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, যতগুলো প্রোটন থাকে তাকে তো পারমাণবিক সংখ্যা বলে, তাহলে 17 হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে 17টা প্রোটন আছে। নিউট্রন বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, এটা বিয়োগ করলে হবে 18, তার 18টি। এবার এই মৌলটা কি, এমন একটা মৌল যা পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, সেটা হচ্ছে আসলে ক্লোরিন। কেমন, তাহলে পরমাণুটার নাম কি? তাহলে এই পরমাণুটার নাম হচ্ছে ক্লোরিন, এটা তোমরা লিখবে। এরপরে গড় দ্রুতি কাকে বলে এটা আমরা দেখব। গড় দ্রুতি এগুলো সংজ্ঞা দিয়েছে, সাধারণত গড় দ্রুতি এগুলো দেয় না, গড় বেগ এগুলো দেয়, গড় দ্রুতিও দেয় মাঝে মধ্যে, গড় দ্রুতি কীভাবে নির্ণয় করা হয় সেটা দেয়, গড় দ্রুতি কীভাবে পরিমাপ করা হয় সেখান থেকে সংজ্ঞাটা দেবে।
কেমন, যে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময় অবকাশে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে মোট অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করলে বস্তুটির যে রাশি পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। এরকমভাবে লিখতে পারো, গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। কেমন, এটা ছায়ার ক্ষেত্রে, ছায়া যাদের রেফারেন্স রয়েছে 109 পাতায় তোমরা পাবে। আর এখানে একটা প্রশ্ন দিয়েছে যে হঠাৎ বৃষ্টি নামবে বুঝতে পেরে সাইকেলের বেগ বাড়িয়ে 8 মিটার পার সেকেন্ড করলে এই বেগ বাড়াতে আচ্ছা এখানে বলেছে প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, পরে বেগটাকে বাড়িয়ে 8 মিটার পার সেকেন্ড করলো এবং সেখানে কতটা হয়েছে, সময় লেগেছে 3 সেকেন্ড। এগুলো নিজেরাই করতে পারবে, আমি ছায়া থেকে একবার দেখাচ্ছি তোমাদের। একই রকম মানে এই প্রশ্ন আছে তোমাদের, এই যে প্রথমে 3 সেকেন্ডে, আচ্ছা মানে এরকমভাবে করতে হবে। প্রথমে দেখো যে 5 মিটার বেগে যাচ্ছিলে, পরে 3 সেকেন্ডে সেটা 8 মিটার পার সেকেন্ড হলো। তো 3 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে, 8 বিয়োগ 5 মানে 3 মিটার পার সেকেন্ড বেড়েছে বেগ। প্রথমে 5 মিটার করে যাচ্ছিলে, পরে বেগ বাড়িয়ে 8 মিটার পার সেকেন্ড করেছো, তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো। ক সেকেন্ডে বেড়েছে সেটা 3 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে বেড়েছে কত, 3 দিয়ে ভাগ করবো, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানেই ত্বরণ, তার মানে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইটুকুই লিখতে হবে, বাকিটা তোমাদের প্রশ্ন নয়। কেমন, নেক্সট কোশ্চেন এখানে দিয়েছে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে কেন। তোমরা এরকমভাবে আনসারটা লিখবে, আমি বলে দিচ্ছি সেভাবে এই জায়গাটা চেঞ্জ করে লিখবে। এখানে বলছে আমাদের ঠান্ডা মানে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়েছে, তাহলে গরম জলটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা জলটা উষ্ণতা বাড়ছে। শীতকালে কি হয়, ঠান্ডা জল আছে বালতিতে, তাতে আমরা গরম জল মেশাই। এবার যে গরম জলটা মেশালাম অতটা গরম কি বালতি জলটা হয় পরে, কিন্তু হয় না অতটা, তাই না? মিক্স করার পর একটা মোটামুটি উষ্ণতায় আসে, তাহলে গরম জলটা কী হলো, তাপ ছাড়লো, ঠান্ডা হলো। আর যে বালতিতে আগে থেকে যে জলটা ছিল সেই ঠান্ডা জলটা আর একটু গরম হলো। তার মানে ঠান্ডা জিনিসটা তাপ শোষণ করে আর গরম জিনিসটা তাপ বর্জন করে, নিয়ে দুটো ব্যালেন্স চলে আসে, পুরো বালতির জলটা একই রকম হয় মিক্স করার পর। তাহলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে এলে একটির উষ্ণতা বাড়ে ও অন্যটির উষ্ণতা কমে। এই পরিবর্তনের কারণ হলো বস্তু দুটির মধ্যে বিশেষ এক প্রকার প্রবাহন শক্তির আদান প্রদান হতে থাকা, যাকে বলা হয় তাপ। এতটা লিখতে পারো। কেমন, বা চাইলে আরেকটা লাইন অ্যাড করতে পারো যে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা বেশি, তাই গরম জল তাপ হারিয়ে শীতল হয় এবং ঠান্ডা জল ওই বর্জিত তাপ গ্রহণ করে আরও উত্তপ্ত হয়। যেভাবে বললাম সেভাবে তোমরা কিন্তু বানিয়ে আনসারটা লিখবে। ওকে, এরপরে নেক্সট আমরা, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়। আমরা যদি দেখি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি এইখানে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইটের ক্ষেত্রে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে আমাদের শুরু হয়। তার মানে 30 ডিগ্রি ফারেনহাইট আরও নিচে রয়েছে, 30 ডিগ্রি ফারেনহাইটটা আরও নিচে রয়েছে। আমাদের 32 থেকে শুরু হয় এবং 212 ফারেনহাইটে শেষ হয়। এটা যেমন 0-তে শুরু হয় আর 100-তে শেষ হয়। তাহলে 0 ডিগ্রি থেকে শুরু, এই 32 থেকে শুরু, তাহলে 30 ডিগ্রি যেটা ফারেনহাইট সেটা আরও নিচে রয়েছে। তাহলে কোনটা ছোট, 30 ডিগ্রি ফারেনহাইটটা ছোট। আর বড় কোনটা, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসটা আমার বড়, এটাই কিন্তু আনসার। 1 নম্বরের জন্য আমরা এটাই লিখব। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে ভিটামিন কে সাহায্য করে। ইনফ্লুয়েঞ্জা এটা বায়ুবাহিত রোগ। মশার জীব কী নামে পরিচিত, সেটা হচ্ছে ম্যাক্সিলা। প্রবাল বা কোরাল এটা নিডারিয়া পরভুক্ত প্রাণী। এরপরে পাস্তুরাইজেশন, এটা বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেন। সয়াবিনের মধ্যে কোন উপাদান সবথেকে বেশি থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে জল কতটা বেরিয়ে যায়, মোটামুটি 300 মিলিলিটার। সারা বিশ্বের উদ্ভিদ জগতে কত শতাংশ বাসভূমি এই ভারতবর্ষ, সেটা হচ্ছে কত শতাংশ, তাই তো? আমাদের যেটা দেখো 230 পাতায় বইয়ে দেওয়া হয়েছে যে সারা বিশ্বের উদ্ভিদ জগতে 7% আর প্রাণী জগতে 6%, 6.5% বাসভূমি হচ্ছে ভারতবর্ষ। কিন্তু 6% অপশান দিয়েছে, 7% দেয়নি। আমাদের এই অপশানটা ভুল আছে, এটা 75% হবে না, এই অপশানটা হবে 7%। নিয়ে অপশান বিটা আমাদের ঠিক করতে হবে। কেমন, আসলে অপশানটা ভুল আছে। প্রথম শূন্যস্থান পূরণ, এখানে দেখো বোটুলিজম এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 2 নম্বর, শিয়ালকাটা বীজের সঙ্গে ভেজাল সরষের তেল খেলে সেটা ড্রপসি রোগ হয়। গয়টার আয়োডিনের অভাবে হয়। আর প্রবাল প্রাচীর 25% সামুদ্রিক প্রজাতির বাসস্থান।
এরপরে বিসূচিকা রোগের অপর নাম হচ্ছে কলেরা, যেহেতু সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা তোমরা 258 পাতায় পেয়ে যাবে। কেমন? অস্থির লিগামেন্টে প্রোটিন যেটা থাকে সেটা হচ্ছে কোলাজেন। আমার রং হলুদ, সেটা খেলে ক্যান্সার হতে পারে, সেটা হচ্ছে মেটানিল ইয়েলো। ডানায় কালো ছোপ থাকে আর বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। এরপরে নেক্সট বলছে যে 150 সেন্টিমিটার উচ্চতা এবং 66 কেজি ওজনের একজন মানুষের বিএমআই কত হবে? এখানে দেখো সূত্র আছে বইয়ের 160 পাতায়। বিএমআই বের করার যেটা সূত্র সেটা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে ওজন আমার দিয়েছে এখানে 66 কেজি, তাহলে ওজনটা কেজিতে প্রকাশিত হতে হবে, তাহলে এখানে 66। উচ্চতাটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 150 সেন্টিমিটার মানে 1.50 কি মিটার, তাহলে এটা স্কোয়ার। 1.50কে 1.50 দিয়েই আমাদের গুণ করতে হবে, যেটা হবে এবার 66কে সেটা দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করো তাহলে সেখানে আনসার হবে 29.33। কেমন? এবং এখানে দেখো যদি মানে বিএমআই এর মানটা মানে 25-এর বেশি হয় তাহলে বেশি ওজন, তাহলে এটা হচ্ছে বেশি ওজন। কেমন? শুধু বিএমআই নির্ণয় করতে বলেছে, তাহলে বিএমআইটাই তোমরা করবে। এবং এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের মশাকে জৈব বাহক এবং মাছিকে যান্ত্রিক বাহক, এগুলো টেক্সটে আছে, দেখো টেক্সটে 287 যদি পেজ আমরা খুলি, এই যে মশাকে জৈব বাহক বলে তার কারণ যে সমস্ত মানে বাহকরা তাদের নিজের শরীরের মধ্যে রোগ জীবাণুকে বহন করে এবং তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর কোনো একটা দশা অতিবাহিত হয়, সেগুলোকে আমরা জৈব বাহক। যেমন মশা রোগ জীবাণুটিকে তার নিজেদের বংশবৃদ্ধি করতে দেয়, তাই মশা হলো জৈব বাহক। আর যাদের শরীরের ভেতরে রোগ জীবাণুর কোনো দশা কাটে না, শুধু ডানাতে মুখে বাহ্যিক অঙ্গের সাহায্যে রোগ জীবাণুকে বয়ে নিয়ে যায়, তারা হচ্ছে যান্ত্রিক বাহক। সাধারণ মাছি সাধারণ মাছি শুধুমাত্র রোগ জীবাণুটিকে বয়ে নিয়ে যাওয়ার কাজ করে, তাই সাধারণ মাছি হলো যান্ত্রিক বাহক। এরকম করে লিখবে, এটা টেক্সটে 287। বহিরাগত প্রজাতি কিভাবে জীববৈচিত্র্যের ক্ষতি করে? 235 পাতা যদি ওপেন করো, 235 পাতায় এটা দেওয়া হয়েছে। এই যে বহিরাগত প্রজাতি, এক হচ্ছে বিংশ শতাব্দী, এখান থেকে শুরু করে এটা একটা পয়েন্ট, আর 2 নম্বর এখান থেকে শুরু করে এটা একটা পয়েন্ট। এগুলো সহজ জিনিস। নেক্সট খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল যদি টেক্সটে আছে ভালো, তো টেক্সট থেকেই দেখাবো। খাদ্য শৃঙ্খল, আচ্ছা খাদ্য শৃঙ্খলটা রেফারেন্স থেকে তোমরা করবে। ছায়া 344 পাতা তোমরা পাবে। এই যে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস খাচ্ছে ঘাস প্রাণী, তাকে ব্যাঙ, তাকে সাপ, তাকে ময়ূর। নেক্সট কোয়েশ্চেন এখানে যে একটি সাধারণ শিশু এবং একটি অটিজমে আক্রান্ত শিশুর পার্থক্য কীভাবে করবে, এটা তোমাকে বানিয়ে লিখতে হবে। কেমন? সাধারণ শিশু এবং অটিজম আক্রান্ত। সাধারণ শিশু সব কিছু অ্যাক্টিভিটি সাধারণ থাকে, কিন্তু অটিজমে আক্রান্ত শিশু একই কাজ বারবার করে, আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেয়, সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না, অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না। এখান থেকে আমরা স্বাভাবিক সাধারণ শিশু এবং অটিজমে আক্রান্ত শিশুর পার্থক্য করতে পারবো। ওকে, এরকমভাবে আমরা এই জিনিসটা লিখব। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 5-এর দাগের। অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে এবং বায়োডাইভার্সিটি হটস্পট 4টে যে রয়েছে ভারতে তার নামগুলো। 229 পাতা বের করো। 229 পাতাতে দেওয়া হয়েছে, এই যে পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে, ইংরেজিতে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। ভারতের 4টে বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, 4 নম্বর সুন্দরল্যান্ড। নেক্সট জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ, এটাও এখানে পেয়ে যাবে কাছাকাছি। 234 পাতা, 234 পাতায় জীববৈচিত্র্য হ্রাসের কারণ হারিয়ে যাচ্ছে বাসস্থান, এখান থেকে শুরু করে এতটা, ধ্বংস হয়ে যাওয়া, অবৈধ শিকার চোরা শিকার, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর পরিবেশে নতুন জীবের আগমন প্রথম থেকে শুরু করবে, নিয়ে 1 নম্বরে যে কোনো একটা উদাহরণ দেবে, তাহলে এতটা অবধি, কমে গেল অবধি লিখবে। কেমন? দুটো লেখার দরকার নেই। নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে যে বালি মাছি এবং কালো মাছি বাহিত রোগ, এটা আমাদের দেখো টেক্সটের 286
286 পেজে। বালি মাছি কী রোগ ছড়ায়? কালাজ্বর, কালো মাছি, অঙ্কোসার্কিয়াসিস। আর মশার লার্ভা নিয়ন্ত্রণের উপায় এখানেই পাবে। আচ্ছা, মাছি চলে আসলো, এখানে মশা লার্ভা নিয়ন্ত্রণের উপায় 285। এই যে কেমন একটা উপায় যে কোনো দিতে পারো, যে নালা নর্দমার বদ্ধ নোংরা জলে পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল ইত্যাদি ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। এবার আমাদের লাস্ট হচ্ছে ম্যাচিং দিয়েছে, স্তম্ভ মেলাতে দিয়েছে। প্রোটিন এবং শক্তির অভাবে যে রোগটা ঘটে, কেমন, সেটা হচ্ছে ম্যারাসমাস। তাহলে এটার সঙ্গে 6 নাম্বার। ঘুম আর খিদে দুটোই বেড়ে যায়, কেমন, ঘুম এবং খিদে দুটোই বেড়ে যায় মানসিক অবসাদের ক্ষেত্রে। ঘাড় শক্ত হয়ে যাওয়া, সেটা পোলিওর ক্ষেত্রে হয়। গাছের খাদ্য তৈরির উপাদান কার্বন ডাইঅক্সাইড লাগে, কেমন, সেটা 1 নম্বর। আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়, এটা 3 নম্বর। এবং বধিরতা শব্দের জন্য সেটা কানে কম শুনতে পাই, বধিরতা। তাহলে আমরা আজকে 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রে সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর অবশ্যই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।